হ্যালো কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমার দান কি দিয়ে পুজিব ভগবান কি ভগবান কেমন তব রূপ দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারে গরি কেমন তব রূপ দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারে গরি কুটি রবি শশী আরতি করে যার মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার কুটি রবি শশী আরতি করে যার মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার বনডাল পূজান কুসুম সম্ভার যোগী মুনি করে যোগ ধ্যান কি দিয়ে পুজিব ভগবান কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমার দান কি দিয়ে পুজিব ভগবান কি দিয়ে পুজিব ওই মেয়ের হয়তো কোনোদিন বিয়েই হতো না হয়তো আমার মতো কোনো মাতাল চরিত্রহীনের হাতে পড়ে আমার মতো ওর জীবনটাও ব্যর্থ হয়ে যেত আমি বড় ক্লান্ত নু এই কদিন প্রচুর ধকল গেছে শরীরের উপরে তাছাড়া বয়সও হয়েছে ভাগ্নির বিয়ে তো দিলে এবার নিজে কবে বিয়ে করছো দেবীদা বিয়ে এই বয়সে তুমি কি বলছো নু 50 ছইচুই করছে এই বয়সে বিয়ের কথা চিন্তা করা পাপ শুধু পাপ নয় এটা একটা মস্ত বড় সামাজিক অপরাধ বাধাটা অবশ্য ঠিক তোমার বয়সের নয় কোথায় তোমার বাধা তা আমি জানি জানো হ্যাঁ বলো কোথায় বাধা আবি অনু আজও তুমি আমাকে ভুলতে পারোনি দেবীদা কিন্তু কেন আমি তো তোমাকে বলেছি আমার এই দেহটা অশুচি হয়ে গেছে অপবিত্র ফুলে কখনো দেবতার অর্ঘ্য সাজানো যায় না তবু কেন তুমি বুঝতে চাইছো না বলো দেখিনি তোমার যুক্তির সঙ্গে আমি একমত নয় অনু ফুল কোনোদিন অপবিত্র হয় না ভুল না ভুল দেবীদা ওটা তোমার ভুল না না ভুল নয় ওটা তোমার মনের কুসংস্কার বর্বর পশুর হাতে তোমার নারী ধর্ম লাঞ্ছিত
তাতে তোমার মন ছাই দেয়নি। তুমি যদি স্বেচ্ছায় দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলতে, আমি তোমাকে ঘৃণাই করতাম। আহ, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো দেবীদা? পারছি অনু, কোথায় তোমার দ্বিধা আমি জানি। প্রথম দ্বিধা আমার সমাজে আমার কলঙ্ক হবে। দ্বিতীয় কথা, তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমার কোনো তাড়া নেই অনু। যদি কোনোদিন মনে সাড়া পাও আমাকে জানাবে। নান্টুর কোনো খবর পেয়েছো? হ্যাঁ, তোমার ছেলের খুঁজে সেদিন আমি বস্তিতে গিয়েছিলাম। প্রতিবেশীরা বললে বছর 2 আগে তোমার স্বামীকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। নান্টু তখন এই কলেজেই পড়তো, সেই থেকে ছেলের উপর খোঁজ নেই। হয়তো বাপের মতোই কোনো চোরগুন্ডা কলে ফিরে গেছে। না 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 দেবীদা, না না, নান্টু, আমার নান্টু। কঠোর বাস্তবকে উপেক্ষা করে লাভ নেই অনু। বাপের বিষাক্ত রক্ত ধারা ছেলের দেহে সংক্রমিত হবে, এতে আশ্চর্য হবার কি আছে? আসলে রক্তের দাবিকে অস্বীকার করা যায় না। মাতালের ছেলে মাতালি হবে, ভদ্রলোক হবে না, ভদ্রলোক হবে না। কাছিস কেন রে অনুরাধা? একদিন তুই মা হয়েছিলি, 3 বছরের নান্টু পেটে ছিল নন্দিনী। হঠাৎ ঝড় উঠলো, ভেঙে গেল তোর তাসের ঘর, চাপা পড়ে গেল স্নেহ মায়া মমতার। অনুরাধা নতুন নাম নিল বিজলি। করবেন না, আমি বড় বিপদের সম্মুখীন হয়েছি। হয়তো আমি এই মুহূর্তে আমার জানটাই চলে যেতে পারে। দয়া করে একটা জায়গা দেখে দিন, তড়িঘড়ি লুকিয়ে পাচ্ছি। আহা, দেরি করছেন কেন? বলুন কোথায় লুকাবো? কিন্তু আর কিন্তু পারবে না। দেরি করলে যদি আমার প্রাণটা বিসর্জন হয় তাহলে আপনাকেও কিন্তু শীঘ্র বলুন আমি কোথায় লুকাবো। ওই তো ওর আসছে। এই দরজা দিয়ে চলে যাও, পাশেই আমার রান্নাঘর, ওখানে গিয়ে চুপ করে বসে থাকো। ঠিক আছে, পুলিশ আসলে একটু ম্যানেজ করে নেবে। কে এই ছেলেটা? কারা ওকে তাড়া করছে? এত সুন্দর চেহারা, ভদ্র বংশের ছেলে বলেই তো মনে হচ্ছে, কিন্তু কোনো অন্যায় করেছে কিনা আমি ঠিক বুঝতে পারলাম না। কোথায় পালাবে সাধু? এই বাড়িতেই আমি তোমাকে ঢুকতে দেখেছি। কি চাই আপনার? মার্জনা করবেন। একটু আগে এক বেটা পকেট মার এই বাড়িতে এসেই ঢুকেছে। আমি বাড়িতে মানে বাড়িটাকে আমি চাষ করব। আমার নাম হলো অশ্রী রসময়ধা। নেশা টেশা করে এসেছেন নাকি? আমি গেরা দোলা দানা রসময় আমি মন ডিউটিতে নেশা করব। তাই যদি নয় তাহলে এই ভর সন্ধ্যাবেলায় এক ভদ্র মহিলার ঘরে তার বিনা অনুমতিতে অনধিকার প্রবেশ করেছেন কেন? আমি যদি আপনার নামে পুলিশ সুপার মিস্টার মুখার্জির কাছে রিপোর্ট করি? এই মরেছি। মুখার্জি সাহেবকে আপনি চেনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। ওদের পুলিশ লাইনে শাহজাহান নাটকে আমি জাহানারা করে এসেছি। হ্যাঁ, মিস্টার মুখার্জি নিজেই শাহজাহান করেছিলেন। আইসি। আপনি কি অভিনেত্রী বিজলি দেবী? ক্ষমা করবেন ম্যাডাম, আপনাকে আমি চিনতে পারিনি। সত্যি সত্যি আপনি অভিনয় করে যা ঝালিয়ে দিয়েছেন, সবার মুখে মুখে আপনার নাম আসছে। ম্যাডাম নমস্কার। ইচ্ছে করলে আপনি আমার বাড়িটা সার্চ করতে পারেন। এই যে বলেছি, আপনি কি মিথ্যে বলবেন? নিশ্চয়ই আপনার দেখতে ভুল হয়েছে। আমার নয়, আপনার দেখতে ভুল হয়েছে। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই আপনার বাড়িতে ঢুকে পাঁচিল টপকে পালিয়ে গেছে বেটা। ধরতে পারলে বেটাকে আমি
বাপের নাম কোকেন করে দেব, তবে আমার নাম হচ্ছে যাবে কোথায় সোনার চাঁদ। লাইনে যখন আছে ধরা একদিন আছে দিদি, তরি 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 ম্যাডাম শালাকে যদি আমি ধরতে পারি একেবারে বাপের নাম কোকেন করে দেব। পালিয়ার যাবে কোথায় জাদু, আমি তো লাইনে আছি। আশ্চর্য, মানুষের চেহারা দেখে বোঝার উপায় নেই এমন সুন্দর চেহারার ছেলেটা নাকি পকেট মার। চলে গেছে বেটা, খুব জোর আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ধরতে পারলে 3 মাস সিগর উনি ভাজ্য, আর মারগুলো না ছিল ফাপ। আর তাছাড়া পিস্তল উড়িয়ে যেভাবে বেটা আমার পিছনে ছিল, একটা গুলি করলে আমার আত্মা ছাড়া কাঁচা হয়ে যেত। কি নাম তোমার? প্রদীপ, তৈলহীন প্রদীপ। বাবা বড়টা সত্যি রসবধূ ছিল, খানা ছেলের নাম রেখেছে পদ্মলোচন। মা নেই তোমার? মা থাকলে কি আমার এদশা হয়? বাবা বলে মা নাকি ছোটবেলায় মারা গেছে। আমি মানুষ হয়েছে এই 32 ছেলেদের সঙ্গে তার মধ্যে লেখাপড়া শিখছিলাম। হঠাৎ একদিন কলেজ থেকে বাড়ি এসে শুনি বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বেরিয়ে পড়লাম এই পেটের ধান্দায়। হাসছো তুমি? হাসতে তোমার লজ্জা করছে না? চেহারা দেখে তো মনে হয় ভদ্রলোকের ছেলে, কলেজেও পড়েছো বলছো, অথচ পকেট মারতে ছিনতাই করতে তোমার বিবেকে বাঁধে না? দেখো এরকম জ্ঞান অনেক মূল্যায় দিতে পারে, কিন্তু পেটের ভাত খেয়েও দেবে না। 3 দিন আমি সেই 32 ঘরে উপর করেছিলাম, কেউ ডেকে আমাকে একটু কথা জিজ্ঞাসা করেনি। পথে পথে বেড়ে মানুষের কাছে ভিক্ষে চেয়েছি, তারা চলে যেতে অবকার আছে। আমি চাকরের কাজ করতে চেয়েছি, কেউ কেউ আমাকে বিশ্বাস করে, কেউ আমাকে বিশ্বাস করে। প্রদীপ, আমার বয়সটা কম হলেও এই সমাজটাকে আপনার চাইতে বেশি চিনি। ভিক্ষে চাইলে কেউ একটি পয়সা আপনাকে দেবে না। চুরি ধরুন, লাঠি মেরে পাথর ভেঙে দিয়ে দেখবেন এই দুনিয়া আপনাকে সালাম জানাবে। চলি, ধন্যবাদ। কিন্তু আপনি আমার মায়ের মতন, বিশ্বাস করুন, ইচ্ছা করে আমি নোংরা পথে আছি। মাঝে মাঝে আমার বিবেকটা কাঁদে, সে অন্তরে অন্তরস্থল থেকে বলে ওঠে হেতা নয়, হেতা নয়, অন্য কোথাও। কিন্তু কোথায় সেই পথ আমি আমি জানি না। প্রদীপ, তাই মাতৃ জ্ঞানে আপনাকে একটি প্রণাম করতে চাই। ম্যানেজার 1000 টাকা দিতে হবে। পরে 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 যা ভেবেছিলাম ঠিক তাই।
মানেই ছেলেটার, অথচ অথচ ওর মুখটা যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিন্তু কোথায় দেখেছি আমি তো মনে করতে পারছি না। অথচ অথচ মনে হচ্ছে ওর ওই মুখটা যেন আমার খুবই পরিচিত। হ্যালো মাই ডিয়ার কে? সাকিবা, তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার প্রতি দেবতা শ্রী নটবর দত্ত। তুমি যে আমাকে অবাক করলে মাইরি অনুরাধা। আমার নাম বিজলি, অনুরাধাকে আমি চিনি না। কি মাইরি অনুরাধা? কত রঙে তুমি জানো? কখনো তুমি ভারতেশ্বরী সুলতানা রাজিয়া, কখনো সম্রাট নন্দিনী জাহানারা, কখনো মীরা ভাই, আবার কখনো বিজলি ওই আসমানের তারা। তোমার তোমার রূপের কোনো অন্ত নেই বাবা। কি জন্য এসেছো? বলছি 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 বাবা, বলছি ভীষণ খিদে লেগেছে। সন্দেশ সন্দেশ থাকলে? নেই, আর থাকলেও আমি তা দিতাম না। কি যে বলো মাই, মেজাজ একেবারে খাট্টা হয়ে যায়। 3 বছর বাদে আমি জেল থেকে বেরোলাম, ভাবলাম প্রিয়জনের সান্নিধ্যে মনটাকে একটু চাঙ্গা করে নেব। আমি তোমার প্রিয়জন নই। আজ নো, বাট একদিন তো তুমি ছিলে, একদিন তোমার হাতে হাত ধরে আমি বলেছিলাম, যদি দঙ্গরে দয়ং তব যদি দঙ্গরে দয়ং মম। সেটা আমার দুর্ভাগ্য। অনুরাধা, তুমি আমার সব চ্যাটাং চ্যাটাং কথা বলো না, মেজাজ একেবারে কাটটা হয়ে যায়। সারার দেহটা রয়েছে না, ওখানে একটু আরাম করে বসা যাবে। ওখান থেকে পাটা নামাও, ওখান থেকে পাটা নামাও। ওখানে তুমি বসবেন না। ও বাবা, তোমার দামি আসনটা বুঝি অপবিত্র হয়ে যাবে? সত্যি সাবিত্রী, তুমি স্বেচ্ছায় চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি কেন আমাকে কোন একদম পাত্তাই দিচ্ছ না? এত করে মেয়েটাকে কার কাছে রেখেছো? ঠিকানাটা দাও, গিয়ে একবার দেখে আসি। আরে হাজার হোক, আমি তো তার জন্মদাতা পিতা। তুমি যাবে কিনা আমি জানতে চাই। অনেক জ্বালিয়েছ আমাকে, কিন্তু আর আমি তা সহ্য করব না। কি যে বলো ভাই, জেল থেকে বেরিয়েছি, হাতে একটা পয়সা। এই 3টে বছর আমি খুব শান্তিতেই ছিলাম। তোমার এই অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি। নানটুকে পড়াবার নাম করে প্রতি মাসে তুমি আমার কাছ থেকে 5,000 করে টাকা নিয়ে গেছো। কি নাওনি টাকা? কি আশ্চর্য ব্যাপার! বেটাকে তো আমি কলেজে ভর্তি করে দিয়েছিলাম, আজ বস্তিতে গিয়ে শুনে পালিয়েছে হারামজাদা। আরে আমি না হয় জেলে গিয়েছিলাম, তুই 3টে বছর কোনো রকম ভাবে চালিয়ে দিতে পারলি না? কত দিতে হবে? আপাতত 1000 দাও, বিদায় করে দাও না। অত টাকা আমার কাছে নেই, অল্প কিছু দিয়ে দিচ্ছি, তা নিয়ে চলে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপরে যদি আমাকে বিরক্ত করতে আসো, তাহলে আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। কথাটা মনে রেখো। ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আহ আহ বাড়িটা কিন্তু
ফান্ড বানিয়েছিল। এরকম একটা বাড়ি বিরাট ছিল। আজকাল অভিনয় নাই রে, মেয়েদের ভারী ভারী। এ মামা জগদীশ, এই জন্ম তো হলো না, আসছে জন্মে তুমি আমাকে মেয়ে ছেলে করে পাঠিও বাবা, মেয়ে ছেলে। এই নাও, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না, তাহলে আমি কিন্তু অনর্থ বাঁধাবো। নন্দিনী কি কলেজ হোস্টেলে আছে? নন্দিনী? নন্দিনীকে তুমি কলেজে রেখেছো। তোমাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, নন্দিনীর জীবনে যদি ঝড় তোলো তাহলে তোমাকে আমি কুড়ের মতো গুলি করে মারবো। তুমি আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছো, আবার যদি মেয়েটা সর্বনাশ করতে চাও তাহলে তোমাকে আমি কিছুতেই মার্জনা করব না। যাক যাক যাক, এদের ভালোভাবে ওই সালে বাড়ি দামাক আমি সালা ফাটা আমার মেয়েটাকে মনে হয় ছেলের সাথে খুঁজে পেলে জামাইয়ের বুহাই বেশ আরাম জামাই বুহাই মাল আর আমি ঠিক খুঁজে বার করে নেব, আমি ঠিক বার করে নেব। কি শোনাবে তুমি? দুটো বছর তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো, কোনোদিন বুঝতে দাও নেই তোমার মাটা ঘৃণিত অভিনেত্রী, দেহটায় তার মূলধন, কামান্য পুরুষের মনোরঞ্জন করাই তার পেশা। তুমি বিশ্বাস করো আমি জানতাম না? সব জানতে, সুতরাং জেনে শুনে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি তোমাকে ভালোবাসা উজাম, এই কি তার প্রতিদান? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? এতই যদি ঘৃণা আমার উপর, তাহলে তুমি একটা কাজ করো না, আমাকে তুমি মুক্তি দাও। আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে দূরে চলে যাই। হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দেব সুজাতা, তবে 4 পত্রে নয়, এই দুনিয়ার ভোগ থেকে আমি তোমাকে নিশ্চিহ্ন করে দেব আমার নিজের হাতে গলা টিপে। কোথায় গেলে? তোমার কথায় কানে মার, তুমি চলে যাও, এই রাক্ষসের কাজ আমি শেষ করে ফেলবো। কি করছো মা? আমি কি সত্যি মেরে ফেলছি নাকি? তবে আমরা নাটকের মহড়া দিচ্ছিলাম মা। নাটক? হ্যাঁ মা, আমার লেখা নাটকের নায়ক নায়িকা আমরা দুজন ঘরে বসে রিহার্সাল করছিলাম, আর তুমি ভাবলে সত্যি সত্যি আমি ওকে মেরে ফেলছি। বাবা কি জানি তুই যেভাবে নন্দিনীর ঘোড়া টিপে ধরলি, আমি ভাবলাম দিলে বুঝে বউটাকে শেষ করে,
আমার অ্যাকশনটা তাহলে খুব ভালো হয়েছিল। কি বলো মা? তবে তুমি যেখানে এসে বাধা দিলে সেখানে আসবে আমাদের পুরনো চাকর ভৈরব। ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে আর আমি ঠিক তখন একটা গান ধরবো। এটা কিন্তু ঠিক হিন্দি সিনেমার মতো হয়েছে, তাই না মা? ওটাই বাস্তব হয়নি? কি আশ্চর্য! তুমি কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পারবে না। নাটক হচ্ছে জীবনের দর্পণ। আরো তুমি যদি আমাকে বলো যে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, তখন কি আমি তখন একটা গান ধরবো বলো তো? আরে বাবা, আমি তো আর পেশাদার নাট্যকার নই, তাই আমার প্রথম লেখা ভুল ভ্রান্তি তো থাকবেই। নন্দিনী, তুমি বরং মাকে গানটা শুনিয়ে দাও। এখন কি মুড আসবে নাকি? আসবে, চেষ্টা করলেই এসে যাবে। তাছাড়া তুমি তো কলেজ ফাংশনে অনেক নাটক গান বাজনা করেছো, দাও মাকে গানটা শুনিয়ে দাও। ফুকা যখন বলছে তখন গাও বৌমা। ঠিক আছে মা, গাইছি। আপনি এখানে বসুন। তুমিও একাকী, আমিও একাকী, আজি বাদল রাতে নীদ নাহি আখি পাতে, নীদ নাহি আখি পাতে, তুমিও একাকী, আমিও একাকী, আজি বাদল রাতে নীদ নাহি আখি পাতে, নীদ নাহি আখি পাতে। ডাকিছে দাদরি মিলন পিয়াসে, ছিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর মধু বিরহী বধুরে, মধুরে মিলন সম্ভাষে। ডাকিছে দাদরি মিলন পিয়াসে, ছিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর মধু বিরহী বধুরে, মধুরে মিলন সম্ভাষে। আমার যে সাত ভরসার রাত কাটাই না তেরো সাথে, নীদ নাহি আখি পাতে, নীদ নাহি আখি পাতে। কোন অভিমানে নিঠুর প্রিয় আজি আমারে তেজিয়া, এ জীবন ভর সকলি আমি তোমারে দিয়েছি সখিয়া। কোন অভিমানে জীবন ভর দিয়েছি তোমারে সখিয়া, সারাটি জীবন থাকিব তোমারি, দিয়েছি তোমারে সখিয়া। আমার যে সাত ভরসার রাত কাটাই না তেরে সাথে, নীদ নাহি আখি পাতে, নীদ নাহি আখি পাতে, নীদ নাহি আখি পাতে। নন্দিনীর গান তোমার কেমন লাগলো মা? মায়ের চোখে জল এসে গেছে। কি মা,
তুমি কাঁদছো? এত নাটক! এই নাটক তোরা করিস না বাবা। কেন? এই নাটক আমার ভালো লাগে। আপনার ভালো লাগেনি মা? ভালো লেগেছে মা, তবে কিন্তু জানি না কেন যে মনটা আমার বারে বারে কুগাইছে। তুই যেভাবে বৌমার গলা টিপে ধরলি, ভয়ে যে বুকটা আমার একেবারে হিম হয়ে গেছে বাবা। হয়তো ওইটা কোনো ঝড়ের পূর্বাভাস। শান্তির সংসারে কোথায় অশান্তির আগুন ধরে উঠবে। অযথাই হয়তো তাই তোরাই তো বলিস খোকা, নাটক সমাজের প্রতিচ্ছবি। হয়তো ওই নাটকের সঙ্গে কারো জীবনের ঘটনা জড়িত আছে, হয়তো করতে পারে। তাই বলছি এই সংসার ভাঙার খেলা আমার আর ভালো লাগে না রে খোকা, না জীবনে না নাটকে। মা কি গো, আমি তোমাকে বলিনি তোমার নাটক বিচ্ছিন্ন সমাজ মায়ের একদম ভালো লাগবে না। ফরমাইশি নাটক আমি লিখব না নন্দিনী। সস্তা সেন্টিমেন্টাল নাটক লিখে সাধারণ দর্শকদের বাহবা করাতে এতটুকু ইচ্ছে আমার নেই। সাধারণ দর্শকদের কথাও তোমাকে ভাবতে হবে মশাই। কি আশ্চর্য! তাই বলে বাস্তবকে উপেক্ষা করে? বাস্তবকে তুমি উপেক্ষা করনি মশাই। একটা কথা তোমাকে বলবো। আচ্ছা আমি তোমার বউ তো মোটামুটি গাইতে পারি। আমার গুণভরা পাবলিককে দেখাবার জন্য নাট্যকার হৃদয়ের দৃশ্যে ওই গানখানা ঢুকিয়ে একেবারে তুরন্ত অবাস্তবতা তোমার ওই দুর্বল কণ্ঠের প্রতিবাদী তো বলে দিচ্ছে ওটা তোমার বউয়ের গানের পাবলিসিটি। নাট্যকারের কলম ওখানে বউয়ের দিকেই তাকিয়েছিল, বুঝছো? বলবে আর বলবে এমন কথা বলো, আর বলবে? হ্যাঁ বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কঠোরভাবে আমি তোমার সমালোচনা করব। ঠিক আছে, সমালোচনার পুরস্কার আমি তোমাকে হাতে হাতে দিচ্ছি। কি হচ্ছে তো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ওই অসীমার তো অসীম। ছেড়ে দাও, অসীমার ছেড়ে দাও না। দাদা ইনি বিজলি দেবী। আচ্ছা নমস্কার। তুমি এখানে? আমার বৌদি। ও আমাকে আপনি চেনেন? কিন্তু আমি যেন আপনাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা বিদ্যাসাগর ছাত্রী নিবাসের গেটে। হ্যাঁ, ওইদিকেই আমার বাড়ি। হ্যাঁ ঠিক এবার মনে পড়েছে। প্রায় দিনে বিকেলের দিকে আপনি ওই ছাত্রী নিবাসের গেটে গিয়ে দাঁড়াতেন, তাই না? হ্যাঁ মা। আপনার কেউ ছিল নাকি ছাত্রী নিবাসে? হ্যাঁ, না মানে আমার মেয়ে থাকতো। তাকে দেখতে ঠিক ওরই মতো। বলতে গেলে ওকে দেখতেই আমি ছাত্রী নিবাসের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোমাকে আমি এখানে দেখতে পাবো এটা আমি আশা করিনি মা। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। বাহ, দুজনে খুব সুন্দর মানিয়েছে। একেবারে আগাই কাজ করো। ইয়ার কে মারে না বলে দিচ্ছি, আমরা কিন্তু তোমার গুরুজন। তাই বুঝি? দাদা আমার তো 2 বছরের বড়, only 2 years। আর তুমি তো আমার হাতে বয়সী মেয়ে। সেদিন নাচ দিয়ে সিদ্ধি করতে দেখেছি। হ্যাঁ তবে রে আর মারবে ইয়ার কি বলো আর গুরুজনের সঙ্গে কখনো ফাজলামি করবে? লাগছে বলছি। লাগছে, লাগার জন্য তো কাঁদতে ধরেছি। বলো আর কখনো
আর কি মারবো না। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে বাবা, মনে থাকবে, মনে থাকবে। সাবধান! আচ্ছা না দিলাম, ফের যদি কখনো আবার গুরুজনের সঙ্গে এর কি করতে দেখে না তোমাকে? গুরুজন না কচু কচু হাঁটুর বয়সী না, তাকে আবার মান্য করতে হবে। আবার ঠিক আছে, এই কাম দরবার সব যদি আমি না তুলেছি না, আমার নাম অসীমই নয়। হ্যাঁ কি করবে তুমি? হ্যাঁ কি করবে? তুমি যখন ঘুমাবে না, আচ্ছা করে মুখে চুনকানি মাখিয়ে দিবে। হ্যাঁ এত বড় কথা? ঠিক আছে, ঠিক আছে, আমার মনে থাকবে। আমিও তরকারিতে বেশি করে লঙ্কা গুঁড়ো ঘুরিয়ে দেব। হ্যাঁ শোনান যাক, ভিতরে ঢুকো। তোমাদের দেওয়ার ভাজের এই খুনসুটি আমার খুবই ভালো লাগলো মা। আমার মেয়েটাও ছিল ঠিক তোমারই মতো দেখতে। ছিল বলছেন? এই বুঝি? হ্যাঁ, আছে আছে শ্বশুর বাড়িতে আছে। তাকে দেখার জন্য মনটা আমার পাখির মতো ডানা ঝাপটায়, কিন্তু কিন্তু কোনো উপায় নেই। আমি যে শুনুন শুনুন, আমার নাটকের নাম বিষাক্ত সমাজ। স্বামীর পরিত্যক্তা এক অশ্রু সজল কাহিনী। স্বামী মদ্যপ জুয়ারি, তার চোখের সামনে দর্শিত হলো একদিন সেই মেয়েটি। আপনি যা ভাবছেন তা নয়, চরিত্রটি খুব ভালো। স্বামী যদি বর্বর পুরুষের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে না পারে, সে দুস্তর মেয়েটির নয়, আমাদেরও নয়। সমাজ ব্যবস্থার একটা অন্ধকার দিক আমি আমার সমাজ ব্যবস্থায় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমি আপনার মেয়ের চরিত্রে অভিনয় করছি। এই নাটকের নায়িকা হচ্ছেন আপনি, আর আমরা দুজন হচ্ছি রোমান্টিক নায়ক নায়িকা। আমি 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 কিন্তু আপনাকে মাসিমা বলেই ডাকবো, কেমন? আপনার কোনো আপত্তি নেই তো? না 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 না, আপত্তি কিসের? আমি 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 নেহারি দোল থাকি, কিন্তু বাইরের জলস দেখে সবাই ভাবে আমি খুব সুখে আছি, কিন্তু আমার বুকে যে সহস্র ধারায় রক্ত ঝরছে তার খবর কেউ রাখে না, কেউ না। চরিত্রটা আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমার 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 খুব ভালো লেগেছে। একেবারে নিখুঁত বাস্তব ছবি। পাঠটা লিখে আপনি পাঠিয়ে দেবেন, আর কবে রিহার্সালে আসতে হবে সেটাও জানিয়ে দেবেন। আমি ঠিক চলে আসবো। দেখবেন শেষে যেন আবার না না নামা নামা কথা দিয়ে আমি কখনো কথার খেলাপ করি না। আসছি মা নন্দিনী। এবার তোমার অগ্নি পরীক্ষা। কেন কেন? এতদিন তুমি কলেজ ফাংশনে অভিনয় করেছো, এবার তোমাকে পেশাদার অভিনেত্রী বিজলি দেবীর সঙ্গে সমান তালে অভিনয় করতে হবে। যদি ভালো করতে না পারো, দর্শক তোমাকে পাল চাপা দেবে। আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো তো? কি কি? এই ভদ্র মহিলা এখানে যতক্ষণ ধরেছিল হ্যাঁ। ততক্ষণ শুধু ও বলতে আমার দিকেই তাকিয়েছিল। কেন বলো তো? বাহ
উনি বললেন না ওনার চেহারার সঙ্গে তোমার ওনার মেয়ের চেহারা মিল রয়েছে। এই তাছাড়া তোমার মুখটা এমন মিষ্টি আমার ইচ্ছে করে অপলক তোমার দিকে চেয়ে দেখি। তাই করো না, তাই করো, তাই করো, কাজকর্ম সব শিখায় তুলে দিয়ে এসো, আমরা দুজন মিলে মুখোমুখি বগাবগি হয়ে বসে থাকবো, কেমন? আচ্ছা 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 আচ্ছা, বসো 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 বসো। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো ভেসে ভরা দিশেহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
বাড়িতে এসেছিল? বিজলি দেবী। হ্যাঁ, ওকে নিয়ে তোমরা অভিনয় করবে না। কেন? ওর স্বভাব চরিত্র ভালো নয়। সবাই করছে। সবাই করছে, করো, তুমি করবে না। তুমি সমাজে বংশজাত, উচ্চ শিক্ষিত, ভদ্র সন্তান, সমাজে তোমার একটা আলাদা মর্যাদা আছে। আমি চাই না বাজারের একটা গ্রহ বিলাসিনী আমার কর্তব্যের সঙ্গে অভিনয় করো। আপনি ভুল করছেন বাবা। অভিনয় করে উনি জীবিকা নির্বাহ করে। তাছাড়া বিভিন্ন অফিস ক্লাবে, সেটা অফিস ক্লাবে হতে পারে, পাড়ায় নয়। তাছাড়া তোমাদের নাটকের বিষয়বস্তু আমি অসীমের মুখে সব শুনেছি। তুমি নাটক লেখনি, সমাজের পাপ কেড়েছ। বাবা নাটকটা যদিও সহ্য করা যায়, তবে বাজে মেয়েটাকে আপনি কি ওকে ব্যক্তিগতভাবে চেনেন? না, মানে শুনেছি ও নাকি নিষিদ্ধ পল্লীতে ছিল। ওর নাম বিজলি নয়, অনুরাধা। হয়তো সে পেশা এখন ছেড়ে দিয়েছে। সে দেখবার আমার দরকার নেই বাবা, কারণ আমরা অভিনয়। কিন্তু শাস্ত্রে আছে অঙ্গার সৌতনে মলিলাঞ্ছন মঞ্চতি, কয়লার ময়লা শতবার ধুলেও তার মলিনতা যায় না। আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না বাবা। অরিন্দ, পারিবারিক কারণে হয়তোবা দারিদ্র্যের কষ্টে উনি এই নরকে নামতে বাধ্য হয়েছিলেন, তাই বলে ওটাই তার একমাত্র পরিচয় নয় বাবা। আমি বলছিলাম বলছেন কিন্তু যুগের প্রয়োজনে সমাজ ব্যবস্থা পাল্টায়, চিন্তাধারারও পরিবর্তন হয়। হয়তো ওই মনের স্বামী ছিল, সংসার ছিল, কোন বর্বর পুরুষ হয়তো। অরিন্দ, আমি শুধু একটি কথা আপনার কাছে রেখে যেতে চাই বাবা, যদি কোনো পুরুষ নিষিদ্ধ বলিত যায় তাকে পারবেন তাকে সমাজের অবান্ত করে রাখতে। বাবা যখন চাইছেন না ওনার সেই মানদাত্তা আমলে বস্তা পচনিতে আঁকড়ে ধরে থাকবেন, মনুষ্যত্বের মর্যাদার অনুদিন দেবেন নাম। হয়তো মনের স্বামী ছিল, সংসার ছিল, সন্তান ছিল, কোনো বর্বর পুরুষ হয়তো। মার্জনা করবেন বাবা, আমার উপলব্ধির কথা আমি আপনাকে জানিয়ে গেলাম। নীতির প্রশ্ন তুলেছিলেন বলে এতগুলো কথা বলতে আমি বাধ্য হলাম। যে অপরাধ একজন মহিলাকে আপনার আসামির কাঠ করে দাঁড় করিয়েছেন, সেই অপরাধে একজন পুরুষ কেন শাস্তি পাবে না, সেটা আমার বুদ্ধির অগম্য বাবা, সেটা আমার বুদ্ধির অগম্য, সেটা আমার বুদ্ধির অগম্য। আমার ইচ্ছে নয় এই ভাজি মেয়েটার সঙ্গে তুমি অভিনয় করো। ও যদি বাইরে করতে চাই করো, আমি তোমাকে পারমিশন দেব না। এটা আমার প্রেস্টিজের প্রশ্ন। আমি যদি ওকে ব্যক্তিগতভাবে না চিনতাম, সেটা ছিল অন্য কারণ। তাতে তোমাদের বাজে নাটকটা। আপনি অখাদ্য কেন বলছেন বাবা? আজকাল সব নাট্যকাররাই তো সমাজের চিত্র তুলে ধরছেন। কিন্তু কতগুলো কুৎসিত চরিত্র তুলে ধরলে নাটক হয় না। নাট্যকার হবে সত্য শিব সুন্দরের পূজারী। কেন তোমরা সমাজের পাঠ থাকবে যত সব শিক্ষিত অর্বাচীন? হ্যাঁ বাবা বলছেন ভদ্র মহিলা নাকি দেহ বিলাসিনী ছিলেন, কিন্তু ওর ওই শান্ত মুখস্থিতিতে মাতৃত্বের যে মহান মহাজ দেখতে পেলাম, সেটাও কি ভুল নাকি সেটাও ওর অভিনয়? হয়তো অভিনয়। আমি দেখতে ভুল করেছি, আমি দেখতে ভুল করেছি। কি করবো মশাই, আমার ব্যাপারটাই আলাদা। কই মাছ আপনি কত বড় দেখছেন? 100 থেকে 150 গ্রাম। 500 গ্রামের কই মাছ আমি হাওয়ার মধ্যে ধরছি। হাওয়ার মধ্যে মাছ কথা না মশা, আজকবি না শুনেন। তাহলে একদিন মামা ঘর বাড়ি গেছি, মামি আজ কিন্তু ডাল ভাত খাইবা, তোমার মামা বাড়ি নাই। আমি কইলাম তুমি ভাত ছড়াইয়া দাও, আমি আইতেছি। এই কথা কইয়াই আমি একেবারে বাইরে বললাম। শুধু হাতে না, কালি হাতে
হাতে তবে সদরের কানা গান সাদুল ছিল সেইটা কাঁধে ফলাইয়া একেবারে মাঠের দিকে চলে গেলাম যাইয়া দেখি শন 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 করিয়া হাওয়া দিতেছে মানে বইনা বাতাস তারপর 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 দক্ষিণ দিকে মুখখানা খাড়াইয়া দেখি এক জাগ কই মাছ হাওয়ার মধ্যে বসাইতাছে এই খাত থেকে গামছা খান দুই হাত দিয়ে মিলিয়ে ধরলাম একটু খেপ পাতে দেখি এক গামছা কই মাছ হ্যাঁ হ্যাঁ এই বাতাসের মধ্যে কইবা এই যা 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 খাই না আরে তাহলে ফোনের মশা এই গামছাটা ভালো করে বাইন্ধা মাথায় করে দৌড় দিয়া মামির কাছে মামি তো দেখে একেবারে অবাক এত বড় কইমা দেহি ওজন করিয়া হ্যাঁ এইটা কই এইটা গাড়ি ভালাই না হে এক এক করে কইমা 5 কিলো 10 তোমার গল্প কোথায় আমি এত করে বার পারলাম পূর্ব বঙ্গে বড় বড় মাছ মারে আরে শুধু কি খালি মাছ দুধ আমাকে এসে কোথাও খাই না আরে তেল আমরা পায়ও না ডাবের জল দিয়ে হালা আমরা বুঝতো আর হালা এক ডাবের ডাব আমরা কেউ খেয়ে দেখি না আচ্ছা মৌসুমা ভাই রঞ্জনা বাড়ি না আজ বোধহয় আচ্ছা পটো তুমি কি একটু বলবে আমি একটু বাজার করতে যাব একটু বই সাই যাও আরে সামনে তো রঞ্জনার পরীক্ষা দেখি পারি দেখবেন একেবারে উপকার হইব আর নাচতে একেবারে গরিবের সংসার মেয়ের জন্য মাছ খারাপ সে সামান্য ছোট মিস্ত্রি কাজ করে ওটা পয়সাই পাই বাবা আপনার আমি আসি না রোজ যদি আমি 2 ঘন্টা করে পড়াই দেখবেন মাইয়া ঠাপনা নাচতে একেবারে ভাস করে বাবা বাজারে যাবে না বাবা যাবো 1 লাচি সুতো আনবে তো রঘুদাকে চাইলেই দেবে আসল সেলাইয়ের সুতো আমি এনেছি রঘুদার কাছ থেকে লাল সুতো আরে আমি আইনা দিব না আপনাকে আনতে হবে না বাবাই আনবে হয়েছে বাবা গুঠা পাশে টাকা হবে তোমার কাছে বাবা ধার নেব পটল আরো কিছু পাবে তুমি প্রথম নিজের ছেলের দিন করে দেব তাই না বাবা এই নেন আরে 100 টাকা ভালোই বাবুর কাছে না নিয়ে যা বাবুর কাছে না এই নেন 100 টাকা ঠিক আছে আমি ভাঙিয়ে নেব ততক্ষণে ওঠলের কাছে ওম কোঠার ইংরেজিতে বুঝে নি আমি বাজার করতে যাচ্ছি দিন খাওয়া পড়েছে 100 টাকা তোলে করবে না আমি আসছি কথা বুঝে নে আচ্ছা পটল দা সেদিন আপনাকে আমি বলে দিলাম আমি আপনার কাছে পড়বো না আবার কেন এসেছেন মানে হইছে ওরা টিম হয়েছে মানে ওকে অন্য লেখা আছে তাই না না তো আমি বলবো পটল দা কি বলবে আচ্ছা পটল দা আপনি আমাকে অঙ্ক শেখাতে চান তো আচ্ছা
আপনি আমাকে একটা ছোট্ট অঙ্ক কষে দিন তো। দুয়ে দুয়ে কত হয়? আমি যদি বলি 22, আমি যদি যোগ না করি পাশাপাশি বসিয়ে দেই 22 হবে না মশাই? অঙ্কের আপনি কিছুই জানেন না। আসল কথা আপনি আমাকে ভালোবাসেন। মেয়েরা সব কিছু বুঝতে পারে। তাই বুঝি? আমি জানি না। আমি ঘুমাইতে পারি কোনটা আমার বাবা আসেনি। শুনুন, আপনাকে প্রেম রোগে ধরেছি, শীঘ্র একটা বিয়ে করে ফেলুন, নইলে যে আপনার মাথায় টাক পড়ে যাবে। আমার রান্না বান্না আছে, আপনার এই পাগলামি দেখলে তো আমার পেট চলবে না। আমি আর আপনার কাছে পড়বো না, বুঝলে? এইরকম জীবনটা আরে সুচিত্রা সেন না 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 এত সুন্দর হইব না। তবে ওই মেয়েটার বড় মিঠা ও সামনে যাইয়া একটা সিগারেট যদি ধরাইতে পারতাম জামু না যাই। আরে না গেলে যদি আবার করে কি চাই এখানে? আরে মশাই আরে রজনী বাবু আরে তার রজনী বাবু তোর বন্ধু মিথ্যা কথা বলবার গেট আউট আই সে গেট আউট এখন দাঁড়িয়ে আছিস টবে আরে গাল দেন আরে মানুষের বাড়ি তো মানুষ আমার মধ্যে হইলে দেখাইয়া দিতা। এটা কি দেখতে পাচ্ছি? যাইতেছি ওইখানে হানি লাগবে না। হ্যাঁ আমি হচ্ছে একজন ভদ্র মুখের ফুলা। আরে মুখের কথাই তো যথেষ্ট। আরে শরীরে হানি লাগে না। এই রঞ্জনা তোমার বাবারে কইও যে খানে খাইনা বার করছিল আমারই সাজাইয়া দিলে আমারে একটা বলা। এই রঞ্জনা তোমার বাবারে কইও। এটা কি রকম হলো? তার আগে আমার জবাব দে। এই লোকটা কি সেই লোকটা তোদের বাড়িতে আসে? কেন তুই না তোর বাপ আমার মাথায় কিন্তু যাচ্ছে রঞ্জনা। ছোট মুখে একদম বড় কথা বলবে না। আমি তোর বাবা নই, যা খুশি বলে পার হয়ে গেলে আমার নাম প্রদীপ দত্ত। মানুষ তাই করো, দেওরা ওই ছুরিটা আমার বুকে বসিয়ে তোমার বুকটা শান্ত হবে আর আমিও মুক্তি পাবো। অভাবের সময় দুমুঠো খাইয়ে পড়ি বাঁচিয়ে রেখেছো বলি যা খুশি তাই করবি। আমার মনটা যেন পাথর দিয়ে গড়া, কোনো আঘাতে দাগ পড়বে না।
কিন্তু কেন কেন বলবে তুমি? আমাকে তুই ক্ষমা কর রঞ্জনা, আমি যে কি চাই আমি নিজেই জানি না। তুই বিশ্বাস কর এই মোড় আকাশে আমার কাছে কোনো ঝড় বড়া মেঘ আমার মা নেই বাবা, তার কেউ নেই আমার স্বজন কেউ নেই কিছু নেই। আমি পুরো পৃথিবীতে জন্মেছি। আর কেউ না থাক, আমি তো আছি প্রদীপ দা। হ্যাঁ তুই আছিস। মাঝে আমার জানি আমি ভালো হব, তোকে সংসার করব, আমাদের বাচ্চা হবে, আমায় জড়িয়ে ডাকবে বাপি। প্রদীপ দা, কিন্তু অন্ধকারে দিনের সব মিলে যায়, যারা জানো আমাকে হাত চালিয়ে রাখে, গায়ের রক্ত করে মানুষ খুন করা যে পাপ প্রদীপ দা। পাপ কে বলেছে পাপ? ঘোষ নেওয়া কি পাপ নয়? পাপ এই বলে অথচ তারাই হচ্ছে আমরা শুধু পড়ে আর কালি পেটে প্রদীপ দা, তোরা যাকে বলে সেই এমপি এমএলএ ওকে বাতি হবে। আসলে মানুষের সব মানুষের বলতে কিছু ইচেনে বিবি মতলব সাদা পোশাক আড়ালে একটা ব্যাস করে এই যে বাবা অস্থির মতো পুলিশের গাড়ি দেখলাম। আমাকে খুঁজবে না, আমি কিছু করিনি। তবু তোমার সাবধান হওয়া উচিত। এসো আমার সঙ্গে। সেরকম কিছু বলছেই পিছনের দরজা দিয়ে আমি তোমাকে বের করে দেব। আরে এসো তো বলছি। আরে বলছি তো আমি কিছু করিনি। আরে বলছি তো যাও না বাবা। আজ হয়তো কিছু করোনি, কিন্তু পুলিশের নোটে তোমার নাম লেখা আছে। ওই তো রামকে না পেয়ে শ্যামকে ধরে নিয়ে যাবে। পুলিশ আমাকে খুঁজছে না। সব সময় চিন্তা আমার ভালো লাগে না। কোন দিন এসে শুনবি আমি গলায় দড়ি দিয়েছি, কত লোক মরে, ওই বুড়া জম আমাকে কেন চোখে দেখে নাই? একদিকে অভাবের জ্বালা, তারপরে তুমি যদি জ্বালাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোর কথাই আমি মেনে নিচ্ছি। চল কোন বাঘের হাড়ির মধ্যে আমাকে লুকিয়ে রাখবে। ঠিক আছে, তাই চলো। ছেলেটা দেখতে শুনতে পেয়ে পকেট মার না হলে মেয়েটাকে দিয়ে পয়সা পারে। দেখলে কেমন আমার মেয়ের হাত ধরে চলে গেল। আমি তোর সামনে আছি, সেটুকু তুই মান্য করবি না। সত্যি উচ্ছেদ লেগেছে। বাধা পড়লো স্যার, বাধা পড়লো। বুদ্ধি হয়েছে। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কেন স্যার? একটা দাগি এই বস্তির মধ্যে যেটা বলছিলাম দাগি আসামি। আমার সবজি আমাকে শেষ করে দিয়ে তো সামলে নিয়েছি। এই জন্য বলছিলাম গায়ে পড়লো যে
পড়েছে বুঝি এটা কোনো ব্যাপারই নয় সত্যি হলে না গিয়ে আমাদের বস্তিতে পকেট মার বা দাগি আসা নেই স্যার আমরা সব কেটে খাওয়া মানুষ জানি জানতে আমার কিছু বাকি নেই কে পকেট মার কে সবে আমার জানা তবে ভিজে গেছে বুঝি মুছে নেও এটা কোনো ব্যাপারে মনে করো জল পড়েছে এই কি যেন বলছিলাম ব্যাপারই নয় না দাগি আসামি ব্যাপার না দেখি এই ঠান্ডার মধ্যে আমি কি লোভ দেখাতে এসেছি এই কি যেন বলছিলাম নটবর দত্ত বলে একটা দাগি আসামি কয়েকদিন হলো ছাড়া পেয়েছে নটবর বাবু নটবর বাবু নয় দাগি আসামি বাস থেকে গড়ি চিন্তাই করে এই কি যেন বলছিলাম গড়ি চলন্ত বাস থেকে লেডিস গড়ি চিন্তাই করে পালিয়ে যদি লোকটা সন্ধান পাও থানায় জানাবে এই কি বলছি বুঝতে পারছো এই থানায় এই খবরটা কিন্তু জানাবে রজনী বাবু ঠিক আছে স্যার নটবর বাবু ছাড়া পেয়েছে একসঙ্গে মাল খেয়ে দিল দরিয়ার মেজাজ ছিল নটবর দত্ত একদিনের বউটা পালিয়ে গেল সেই থেকে ওর সঙ্গে সারা ছাড়ি বন্ধু হতে সে তোমায় শত্রু বলে হলাম কেমন আছো হে রজনী নটবর বাবু না জাগবা চিনতে তাহলে আজ আমার পকেটে কোনো রেস্ট নেই বন্ধু আমাকে দেখলে আড়াল দে বিচিত্র দুনিয়া বুঝলে আপনার স্ত্রীর কোনো সংবাদ পেয়েছি যাত্রায় অভিনয় করে নিজে একটা বেশ বাড়িও তৈরি বেশ সুখে আছে একটা মেয়ে ছিল কোথায় যে বিয়ে দিয়েছে ছেলে ছিল না আরে ছিল আমি জেলে যাওয়ার পরে ওই হারামজাদাটা যে কোথায় পারে যে তা একমাত্র ভগবানই জানে আসলে কথা কি জানো গাছ আরে গাছ যদি ভালো না হয় তার ফল ভালো হবে কি করে সেদিন ওর মা বলে সমাজে বুঝছে না আরে নানটে তুই এখানে নাকি আরে চিনি না মানে আমার গুণধর মানে আমার ছেলে কি বলছিস নান্টে আমি তোর বাবা হ্যাঁ আমি তোর বাবা তোর জন্মদাতা পিতা সেই কোম্পানি বাগানে ছিলাম মনে নেই তোর
বাবার তো জানো বাবার কি কর্তব্য করেছো তুমি জানতে কেন কোনো কুকর্ম নেই যা তুমি করো মানুষের হাতে পায়ে ধরে লেখাপড়া শিখেছি বাবা বলে তোমার লজ্জা করে না জানতে আমার বাবা নেই মা নেই আমি যেন মাটির ভিতরে বেরিয়েছি তোমার দেহের জানতে তোমার সমস্ত পাপ আমাকে নীল কোটের মতো পান করে জানতে আমি বড় হতে চাই কিন্তু পারি না জানতে তোমার পাপ আমাকে বিপদে নিয়ে যায় জানতে আমি তোমাকে ঘৃণা করি মনে ঘৃণা করি তুমি ভিন্ন বিবেকে ডাকছো জানতে শুনলে রজনী গুণধরের পদের বচন শুনলে সারা একে আরে আমি আপনার দুনিয়ার আলো দেখালাম আর বেটা আমাকে প্রদীপ তাহলে আপনার ছেলে আমি কিন্তু জানতাম। আরে জানবে কি করে জানবে সেই ছোটবেলায় কোম্পানির বাগানে দেখেছিল ওর মা ওর নাম রেখেছিল নাম কিন্তু ভাই এর ব্যবহারটা দেখলে ভাই এই সমাজের উন্নতি হবে কি ছেলে যদি বাপকে না মারে সেই সমাজের যেতে বাধ্য আসবেন তো মাঝে মাঝে আসবো বই কি তুমি হলে আমার পুরনো বন্ধু আর তো কেউ দেখে আমাকে জিজ্ঞাসা করবে না কথা জানো রজনী হাতে দাও পড়ে ভেঙে লাঠি মারে পেটামি হারে ঠের পেয়েছি পেটামি হারে প্রদীপ তাহলে নটবর বাবুর ছেলে ও কথা আমি আগে জানলে রঞ্জনার সঙ্গে ওকে মেলামেশা করতেই দিতাম না। যার মায়ের চরিত্র খারাপ তার ছেলে আর কত ভালো হবে। নটবর মতো বাবুর মতো মানুষকে ছেড়ে যে মেয়ে ছেলে চলে যেতে পারে হ্যালো আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি প্রদীপদা আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিছুতেই না এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও রয়েছে বাকি চোখে ভরে দেখেছি অন্তর রেখেছি আরো রয়েছে বাকি তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা
ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু রঞ্জনা, রঞ্জনা, প্রদীপটা চলে গেছে বাবা, চলে গেছে বাবা, প্রদীপটা চলে গেছে। শোন রঞ্জনা, প্রদীপের সঙ্গে তুই আর মেলামেশা করবি না। কেন কেন? ওর মায়ের চরিত্র ভালো না বাবা। বাবা আগে আমি জানতে পারিনি যে ওর বাবা নঠবর দত্ত, নঠবর বাবুর বউয়ের চরিত্র খারাপ ছিল। কিন্তু কিন্তু আমি গরিব হতে পারি, কিন্তু আমার বংশের মর্যাদা আছে। এবং কুলুটার ছেলের সঙ্গে মেয়ের বিয়ের দেবার চেয়ে মেয়েকে বরং বিষ খাইয়ে মেরে ফেলবো। তবু আমি ওরকম বিয়েতে মত দেব না। আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ, কিন্তু যখন হাসপাতালে পড়েছিলে রক্ত না দিলে বাঁচার কোনো আশাই ছিল না, তখন ওই পুরোটার ছেলেই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে বাবা। দেখ রঞ্জনা, তারপর হাসপাতাল থেকে ফিরে তোমার এই সংসারের হাল ধরেছিল কে? সেই ওই পুরোটার ছেলে তোমাকে মাছ ডিম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলেছে, সেই পুরোটার ছেলে। তুই এমুক ব্যাঙ্গে যাও হারামজাদি। তুমি সেই জাতের মানুষ যাদের বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই। রঞ্জনা, যদি সৎ বংশের ছেলে হয়ে থাকো, যে রক্তটা দিয়েছে সেই রক্তটা ফিরিয়ে দাও বাবা। বেশি কথা বললে মেরে হাড় গুড় ভেঙে দেবো হারামজাদি। তা তো দেবে দেবেই, তা দেবে না? আমি যে উচিত কথা বলেছি আগে এখন টাকা দিচ্ছে প্রদীপ চাঁদ, সে ছিল রত্ন, আজ সে হাত গুটিয়ে নিয়েছে, তাই সে হয়েছে ফুলদার ছেলে। পাগলা একটি প্রবাদ আছে না, দিতে চাই যায় না, তার হাওয়ার ঘুচে না। বড় খাইয়েছে, খাইয়ে মাথাটা আমার কিনে নিয়েছে। ও যদি সৎ পথে রোজগার করে টাকা দিত, বংশের সমুদ্র হয়ে আমি ধার দেনা শোধ করতাম, একটা পয়সাও দেব না। দেখি ও আমার কি করতে পারে। মাস্তান হয়েছে, মাস্তান। ওর মতো কত মাস্তান আমি দেখেছি। আসলে শস্যের মতোই বোধ। পূজা কি করবে, কারণ আমার মেয়েটাই ভালো না। রোগা হয়ে গেছো মামা। পাগলি বেটি, বয়স হয়েছে না? এই বাজে বকো না তো, কতই বা বয়স হয়েছে তোমার? বলো যত বয়স 45 বছরই বয়স হয়েছে। এই বয়সে এখনো অনেকে বিয়ে করে। আমার কথা ছেড়ে দে, তুই কেমন আছিস তাই বল। ভালো আছে মামা। শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে তো মা? খুব ভালোবাসে। মা তো আমাকে একদম চোখের আড়ালেই বলতে দেয় না। আর অসীমটা আমার পিছনে এমন লাগে না। সত্যি মামা, আমার তো ভাই ছিল না, তাই বোধহয় ভগবান ওই দেহটিকে আমার জন্য মিলিয়ে দিয়েছে। অনিন্দ ভালোবাসে তো মা? সেটুকুই আমার তৃপ্তি মা। তোকে সুখী করতে পেরেছি, এর চেয়ে বড় আনন্দ আমার আর কিছু নেই। নন্দিনী, তুই টিভিটা দেওয়ার চেষ্টা করছিস। তুমি চুপ করো তো, টিভি তোমাকে দিতে হবে না। চাইলে কি দিতে হবে নাকি? কোন জিনিসটা তুমি দেওনি শুনি? আর কথা বলছিস মা। আরে দিলেই বা কথা। তোমার জামাই কি বলেছে জানো? বলেছে আমাকে তুমি বলে দিও ওই সমস্ত টিভি কিছু দিতে হবে না।
বলেছে। ভালো কথা। অনিন্দের লেখা সেই বিষাক্ত সমাজ নাটকটা অভিনয় হয়ে গেছে মা? না, কেন? দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছিল। আমাদের রিহার্সাল প্রায় কমপ্লিট হয়ে গেছে। মায়ের চরিত্র করবার জন্য যে মহিলা এসেছিলেন বিজলি দেবী নাম তার। কিন্তু বাবা বিজলি কি হলো মামা? বিজলি দেবীকে তুমি চেনো নাকি? আমি তো নাটক দেখি না মা, চিনবো কি করে? তবে নাম শুনেছি। দারুণ অভিনয় করেন তিনি, আর মানুষ হিসেবে যে সে কি ভালো তা তুমি কল্পনাও করতে পারবে না মামা। নাটকে কিন্তু উনি আমার মায়ের চরিত্রেই অভিনয় করতে। কি অমায়িক ব্যবহার তা ভাবাই যায় না। বলতে গেলে এই শহরের সেরা অভিনেত্রী, অথচ এতটুকু অহংকার নেই ওনার ভিতরে। তাছাড়া উনি কি বললেন তুমি জানো মামা? বললে আমি নাকি দেখতে খুব মানে ঠিক ওনার মেয়ের মতো। আপনার নাম নাকি নন্দিনী? কি অদ্ভুত যোগাযোগ, তাই না মামা? আমার মনে হয় নন্দিনী ওসব মেয়েদের সঙ্গে মেলামেশা না করাই ভালো। মামা তুমি সব কথা বলছো? মা, ওরা তো গৃহস্থ বধূ নয়, সংসারের পবিত্রতা ওরা ঠিক বুঝবে না। ওরা হচ্ছে কাঞ্চন কন্যা, সাংসারিক জীবন সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। না মামা, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না মামা। কিন্তু অনিন্দ, সম্ভবত উনি ছিলেন গৃহস্থ বধূ। মেয়ে যখন আছে নিশ্চয়ই উনি সন্তানের মা। হয়তো ভাগ্য বিপর্যয়ে এই পথে নামতে বাধ্য হয়েছিল, তাই বলে ওটাই তার একমাত্র পরিচয় নয় বাবা। কি আশ্চর্য! ওর সম্বন্ধে তুমি কতটুকু জানো? জানবার আমার দরকার নেই মামা, অভিনয় হচ্ছে ওর পেশা। কেন একজন মহিলা এই পথে বেছে নিতে বাধ্য হয়েছেন সেটাকে তলিয়ে দেখবার দরকার মামা। কাউকে ঘৃণা করা পাপ বলে আমি মনে করি মামা। তাছাড়া মানুষ হিসেবে উনি খুবই ভালো। হ্যাঁ, মানুষ হিসেবে উনি খুবই ভালো। তোমার সঙ্গে আলাপ হলে তুমি বুঝতে পারবে। আমি এতটুকু বাড়িয়ে বলছি না, যেমন মিষ্টি স্বভাব তেমনি তার সংযত ব্যবহার। মনে হয় না যে তবু অভিনেত্রী। আপনাদের অভিধানে অভিনেত্রীরা বুঝি মানুষ নয়? মানুষ থেকে আলাদা জাতের মানুষ, আলাদা জগতের মানুষ। ওদের সব কিছু মেকি মঞ্চে ওরা ধার করা বলিয়া ওড়ায় তাদের দিয়ে। আমার ইচ্ছে নয় নন্দিনীর সঙ্গে কোনো সম্পর্ক থাকো মামা। হ্যাঁ মা, আমি কিন্তু ঝড়ের সংকেত পাচ্ছি। বিজলি তোমাদের শান্তির সংসারে অশান্তির আগুন লাগাবে। আশা করি আমার সতর্কবাণী মনে থাকবে অনিন্দ, কারণ তোমাদের চলার পথ আর ওদের চলার পথ সম্পূর্ণ আলাদা। আশ্চর্য ব্যাপার, মামা যেন ঠিক বাবার কথা আমি জানতাম মামার মনটা উদ্ধার, কিন্তু আমি বুঝতে পারছি না ওদের উপর উনি অত আক্রোশ কেন। কথাটা আমারও মনে জেগেছে জানো। বাবাও চাইছেন না ওই বিজলি দেবীর সঙ্গে আমি অভিনয় করি, আর মামাও যেন তার সুরে সুর মিলিয়ে চলে গেলে। কি বাবা নন্দিনী, তোমাদের নাটকটা হচ্ছে তো? নাটক আপনি বসুন। অনিবার্য কারণ নাটকটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আজই আপনাকে আমি খবর পাঠাতাম, ভালোই হলো আপনি এসে পড়েছেন। আপনি বসুন। কিন্তু নাটকটা হঠাৎ বন্ধ হলো কেন? বাবা নিষেধ করেছে বলে। হ্যাঁ, বাবা নিষেধ করেছেন, বলেছেন কিন্তু লেখাটা তো খুবই ভালো হয়েছিল মা। নাটক হচ্ছে সমাজের দর্পণ। ভদ্র পোশাকের আড়ালে কত অসৎ মানুষ যে এই সমাজে বাস করে, একমাত্র লেখকরাই পারে তাদের মুখোশ খুলে দিতে। আপনি বসুন মাসিমা, আমি আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করছি। না, চা আমি এইমাত্রই খেয়ে বেরিয়েছি মা। নন্দিনী, তুমি বরং মাসিমার জন্য একটু মিষ্টি নিয়ে এসো। না বললে কিন্তু আমি আর শুনবো না। আপনি তো বলেছেন আমি আপনার মেয়ের মতো, তাই যদি হয় তাহলে কেন আপনি একটু করছেন শুনি? আপনি ওর সঙ্গে কথা
আমি আমি আপনাকে বেশিক্ষণ বসিয়ে রাখবো না, যাবো আর আসবো। তোমার নাটকের চরিত্রটা তুমি বললাম বলে রাগ করলে না তো বাবা অনিন্দ? না না, আপনি আমাকে তুমি বলবেন। তোমার নাটকের চরিত্রটা সম্পূর্ণ বাস্তব, আমার খুবই ভালো লেগেছে। এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা যে কত বড় অসহায় তারই জীবন্ত চিত্র এঁকেছিলে তুমি। দাদা আঁকলে কি হবে? আমাদের সমাজের মধ্যমণিরা বলবে ওরা নরকের পাক ডাকছে। আসলে সমাজের ব্যস্ত বুকেরা তাদের মুখোশ খুলে যাবে, আট করবে সেই ভয়ে। তোমার মনটা দুর্বল করে তুমি নদী স্বীকার করছো দাদা। আমি এই নাটকে অভিনয় করে দেখিয়ে দিতাম কোন অশুভ শক্তির কাছে আমি মাথা মতকে মাপ না। যারা করে তারা ভীরু, তোর অভিযোগ আমি স্বীকার করছি ভাই, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করা কি ঠিক হবে? ওই চন্দ্রমাধব সেনরা, কি নাম বলে অসীম? আমার বাবার নাম চন্দ্রমাধব সেন। একসময় জমিদার ছিলেন, ছেলেদের উনি মনে করেন কাজ তালুকের প্রজা, কিন্তু সমাজ দ্রুত বদলে যাচ্ছে। এই যুগের চেহারা কি হলো মাসিমা আপনার? আপনি কি অসুস্থ বোধ করছেন মাসিমা? হ্যাঁ বাবা, আমার মাথাটা যেন কেমন করছে, আমার পা দুটো কাঁপছে, আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর দাঁড়াতে পারছি না। আপনি যাবেন, আপনি আমাদের বাড়িতে বিশ্রাম করুন। না অসীম, বাড়িতে না গেলে আমি স্বস্তি পাবো না। নন্দিনীকে তুমি বলে দিও আমি চলে গেছি, কি হলো মাসিমা, আপনি চলে যাচ্ছেন কেন? আমার শরীরটা ভালো নয় মা, আমার মাথাটা কেমন যেন ঘুরছে, আমি এখন কিছু মুখে দিতে পারবো না। আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি মা, তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি সুখী হও। এই তো সুস্থ স্বাভাবিক মানুষ এখানে দেখে গেলাম, হঠাৎ কি হয়েছে? ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। জানো, নাটক নিয়ে আলোচনা হচ্ছিল, হঠাৎ উনি কান্নায় ভেঙে পড়লেন। সুস্থ মানুষ বৌদি, আমরা যাকে আপাতত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক মনে করছি, তাদের বুকে হয়েছে আগুনের শিখা। সে লাভাস্রোত বাইরে থেকে বোঝা যাবে না, বুঝতে হবে তাদের অন্তরে প্রবেশ করতে হবে। কিন্তু সে অন্তর্দৃষ্টি আমাদের নেই বৌদি, আমাদের নেই বৌদি। আচ্ছা, অভিনয় করে গেলেন না তো? হ্যাঁ নন্দিনী, কাউকে অভাবে বিচার করতে নেই। ও হয়তো শিবের কথাই ঠিক, মানুষের বাহিরটা দেখে আমরা বিচার করি। যা ভেবেছি তাই, একেবারে টু দি পয়েন্ট মিলে গেছে। সালা আমার অঙ্কে ভুল হবে। কে তুমি? আগে বাবাজি, আমার নাম নাটাদত্ত, মানে শ্রী নাটাবর্ধন। বাবার নাম ফটিক দত্ত, অবশ্য ফাটা দত্ত বলে লোকে চিনত বাবা। এই শহরে আমার বাবার নামে একটা বিরাট রাস্তা, ফটিক দত্ত লেন। পাগল নাকি?
আমার বেশ বসা দেখে অবশ্য তাই মনে হচ্ছে মামুনি, কিন্তু একদিন ছিল বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব ছিল না। লোকে বলতো নাটা দত্ত হচ্ছে রেশের মাঠের কিং। কিং মানে জানো তো, কিং মানে রাজা, রেশের মাঠের রাজা। কি চাই এখানে? আগে তোমার সঙ্গে একটু তুমি না বলো আপনি। ও আপনি বলতে হবে? ঠিক আছে বাবাজি, ঠিক আছে। হ্যাঁ, কি জন্য বলছিলাম? ও হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু আলোচনা আছে। বলো। কিন্তু মাজরণীর সামনে? নন্দিনী আমার স্ত্রী, যা বলবার ওর সামনে তুমি বলতে পারো। ওর নাম বুঝি নন্দিনী? বেশ মিষ্টি নাম, চেহারাটা একেবারে ওর মায়ের মতো হয়ে যায়। যাই হোক ওর সামনে আমি কিছু আলোচনা করতে চাই না, তাতে তোমারও চুরিত, তাতে আপনার ক্ষতি হতে পারে। নন্দিনী, তুমি একটু ভেতরে যাও, আমি শুনে নেই কি বলতে চাই। আচ্ছা, তাই যাচ্ছি। মাজরণী, মিষ্টি পাত্রটা নিয়ে যাচ্ছ কেন? সারাদিন কিছু পেটে পড়িনি, দাও একটু সদ্গতি করে দেই। আরো দুটো সন্দেহ আছে বাবাজি। যা বলবার তাড়াতাড়ি বলো, আমার সময়ের দাম আছে। ও তা তো বটি, সময়ের দাম আছে না, কিন্তু পেটটা আমার ঠিক ভরলো না। তুমি কিন্তু সহ্যের সীমা চালিয়ে যাচ্ছ। ঠিক আছে না থাকলে আর কি করা যায়? হয়েছে বাবাজি, একটু আগে যে মেয়ে ছেলে তোমাদের বাড়ি থেকে বের হয়ে গেল। মেয়ের ছেলে নয়, স্টুপিড, ওর নাম তোমার শাশুড়ি। লাগবার জন্য তোকে আমি জান্ত ফুটে ফেলবো শয়তান, তোকে একটু আসতে বলো বাবাজি। চিৎকার চেঁচামেচি করে তোমার মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। এই সমাজ তোমার মুখে থুতু মারবে, কারণ একটা বেশ্যার মেয়েকে তুমি বিয়ে আরেকবার একথা উচ্চারণ করলেন তোর জিভটা আমি চিরে ফেলবো। নন্দিনীর মা নেই, বাবা নেই। আরে আমি তো নন্দিনীর বাবা। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, আমি ওরে বাবা বলছি বাবা। বাবাজি শুনুন, আমি প্রমাণ দেবো বাবাজি, প্রমাণ। বেশ, এসো আমার সঙ্গে। বেশ, চলো। আমি তোমার সব কথা শুনতে চাই। ওই ভদ্র মহিলা যদি নন্দিনীর মা না হয়, তোমাকে আমি জ্যান্ত ফুটে ফেলবো শয়তান। আরে বলছি তো বাবা, আমি প্রমাণ দেবো, চলো। আর যদি প্রমাণ দিতে না পারো, তাহলে প্রমাণ দিতে না পারে আমার বুকে তুমি 10 গা জুতো মারবে, মাথায় গুড় ঢেলে আমাকে এখান থেকে দূর করে দেবে। আরে আমি কিছু জানতাম, এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছে অনুরাধা।
তোমার শাশুড়ির আসল নাম হচ্ছে অনুরাধা। আমি ওর পিছনে ছিলাম, দেখলাম এই বাড়িতে সে ঢুকেছে। আমি দরজায় বসেছিলাম, দেখলাম কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওখানে বুঝলাম ভেতরে কিছু ঘেরা করে রয়েছে। যদি প্রমাণ দিতে না পারো তোমাকে আমি এমন শিক্ষা দেব নটবর দত্ত, তুমি জীবনেও বলতে পারবে না আমার এই বুকে যে আগুন তুমি জ্বালিয়ে দিয়েছ, প্রাণ দিয়ে তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি এসো আমার সঙ্গে, এসো, তোমার প্রমাণ দেবে। এসো। আমি আর গ্রামের মধ্যে যাবো না। এই লোকটা যায় কেন চুরি বার করছিল, আমার ইচ্ছার মধ্যে হামলা দিলে আমাকে আর দেখতে হইতো না। আর যাই, এই ফুটুটাকে তুমি ভয় পাচ্ছ পটো? আরে ভয় ভাই নাই, ভয় ভাই নাই। এই চামচিকাকে দেখে ভয় পাবে এই বাপের বাচ্চা পটল পাড়া। আমি ইচ্ছা বলে ওরে একটা সারে মাইরা ফেলতে পারি। আর ভয় পাবার কিছু নেই পটো। এই বাড়িটা প্রদীপ দত্তের নয়, বাড়িটা আমার। বেশি বাড়াবাড়ি করলে করে দেব। আমি ওকে 7 গাছের জল খাইয়ে ফেলবো, তবে আমার নাম রজনী রায়। আরে কি বলছেন মশাই, আপনার ইচ্ছার মধ্যে যদি হামলা দেন সস্তা নয়, দেশে কি আইন আদালত বলতে কিছু নেই। আচ্ছা পটল, তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? আপনি আমার মুখে হাত দিয়ে দেখেন, আরে ভালোবাসার দিনগুলি একেবারে ফুটি ফুটি করছে। তবে মশা ফুটতে পারতেছে না, বুকটা একেবারে ধরাস ধরাস করছে। যে রাত্রিতে আমি ঘুমাইতে পারি না মশা। আচ্ছা তুমি যেও, তোমার সঙ্গে আমার রঞ্জনাকে দিয়ে দেবো। হাসা এই কইলে আপনি কি হত্যি পাইছেন? আমি এক বাপের বেটা, আমার জবান নড়চড় হবে না। তুমি চাকরি করছো, সংসারও ছুটো, কোন দাবিও নেই তোমার। তোমার মতো সুপাত্র পেলে কোন বাপ চাইবে একটা পকেট মারের হাতে নিয়ে তুলে দিতে? আমি আর মৌসুম না, আমি আজ থেকে শ্বশুর বাবা। এখন আপনি আমার শ্বশুর বাবা। আচ্ছা শ্বশুর বাবা, আপনাকে আমি একটা ফের নাম করি। হ্যাঁ, আমার ফের নামটা করার পরে আপনি আমার জীবনটাকে ধন্য করে দিবেন। না শ্বশুর বাবা, এই জুতুটি খাইয়া লই, এটা তো আমার বিয়াদবি হবে, তাই না শ্বশুর মশাই? শ্বশুর মশাই বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। শত পুত্রের পিতা হও। আমার ইসের মধ্যে পয়সা সামলাইয়া আজ আমাকে আপনি 100 পুলার বাপ কইতে কইলে, পুলার একেবারে বড় হইয়া 100 না 5 যখন আমার ইসের মধ্যে হান্দাইয়া দিব। আরে বাবা, ওটা তো কথার কথা। হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাবা, তাহলে আজ থেকে আপনার বিড়ি খাইয়েন না। হ্যাঁ শ্বশুর বাবা, তাহলে আজ থেকে আপনি আর বিড়ি খাইয়েন না। হ্যাঁ 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 শ্বশুর বাবা, সিগারেট খাও। হ্যাঁ খাও বাবা, শ্বশুর বাবা সিগারেট খান, সিগারেট খান। আর শ্বশুর বাবা এটা রাই খেলে
জীবনটারে সার্থক করে নিয়ে শ্বশুর বাবার একটা সিগারেট নেন। শ্বশুর বাবা লজ্জায় না, দাও বাবা দাও, বিনে পয়সা আমি বিষ পাইলেও খাই। শ্বশুর বাবা লজ্জায় না, লজ্জায় না, খান খান যত লাগে। আপনার আপনার পটল তোর ফকিন্নের ফুয়া না, ইয়ে হয়েছে পটল। ভাবছি আসছে মাসে তোমার সঙ্গে রঞ্জনাকে বিয়ে দেবো, খাট দিতে হবে। আমার বিলতে আবার পাইনি, কিছু খাট কিনবার জন্য 50 টাকা যদি আমাকে দিতে, আসছে সপ্তাহে আমি তোমাকে দিয়ে দিব, তুমি আগেরও কিছু টাকা পাবে। আরে তাতে কি শ্বশুর বাবা, এই টাকা আপনাকে আর দিতে হইব না। আরে আপনি আমার শ্বশুর বাবা না, না বাবু না, ধারের টাকা আমাকে শুট করতেই হবে। তুমি আমি হলাম বংশ বাড়ির ছেলে, ধারে কখনো বলে যাইনি। তারপর তুমি আমাকে 1000 টাকা দাও, তা হলো অন্য ব্যাপার, তখন হবে তুমি আমার জামাই। তাহলে চলেন শ্বশুর বাবা, ডিমের মামলেট খাওয়া আপনার শ্বশুর বাবা 50 টাকা দেব, খাট কিনা তারপরে খাট পানে নিয়ে এই যে আপনারা যারা আছে আমার তো করতেন সবাই সিগারেট খান, সিগারেট খান, সিগারেট খান। শ্বশুর বাবা চলো, তাহলে চলো আমার শ্বশুর বাবা, বাবা লজ্জায় না, খান সিগারেট খান।